শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টেন্স, দ্য টাইম অফ অ্যাকশন। এটি শুধুমাত্র যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা নয়, পৃথিবীর সকল ভাষার জন্য, সকল ল্যাঙ্গুয়েজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে আমরা যদি একটি বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে প্রথমে এটার একটা ফাউন্ডেশন দিতে হয় এবং তারপরে এটাকে স্ট্রাকচার তৈরি করতে হয়। এবং এই স্ট্রাকচার তৈরি করার পরে এটাকে আমরা ইচ্ছা মতো বিভিন্ন রূপ দিতে পারি। সুতরাং এই ল্যাঙ্গুয়েজকে যদি আমরা একটি বিল্ডিং হিসেবে ধরি, তাহলে তার একটি কাঠামো থাকা প্রয়োজন। আর সেই ল্যাঙ্গুয়েজের কাঠামো দেওয়ার জন্য টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে কথাই বলি না কেন, যে ধরনের কথা বলি না কেন, অথবা পৃথিবীতে যত ভাষা আছে তার প্রত্যেকটি বাক্য, এই প্রত্যেকটি বাক্যের একটি ক্রিয়াপদ থাকে বা ভার্ব থাকে। এই ক্রিয়াপদটি, ক্রিয়ার কাজটি বিভিন্ন সময়ে সংঘটিত হতে পারে, বিভিন্নভাবে সংঘটিত হতে পারে। তো এই ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়, সেই সময়ের তারতম্যের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের গঠন, বাক্যের আমরা বিভিন্ন ধরনের গঠন দেখতে পাই। এই জন্য টেন্সকে বলা হয় দ্য টাইম অফ অ্যাকশন, অর্থাৎ এই ভার্বের কাজটি কখন হয় সেটা নির্দিষ্ট হয় এই টাইম অফ অ্যাকশনের উপরে। তো আমরা একটু বিস্তারিতভাবে দেখি। এবারে আমি কয়েকটি বাংলা বাক্যে, আমাদের বাংলা ব্যাকরণের বা বাংলা ল্যাঙ্গুয়েজের, বাংলা ভাষার উপর ভিত্তি করে একটু আলোচনা করে দেখি। যেমন একটি ক্রিয়াপদ যদি আমি ধরি, উড়ানো। এটি কি কাজ? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটি ইংরেজিতে আমরা যদি ধরি ফ্লাই, এই ক্রিয়াপদটি, ক্রিয়ার কাজটি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হতে পারে। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে একটু দেখি কিভাবে সময়ের তারতম্যের কারণে এই ক্রিয়াপদটির রূপ কিভাবে পরিবর্তিত হয়। যদি আমি দেখি, রানা ঘুড়ি উড়ায়। তাহলে এটি এখানে ক্রিয়াপদ হচ্ছে উড়ানো, উড়ায়। 2 নম্বর যদি লিখি, রানা ঘুড়ি উড়াচ্ছে। 3 নম্বরে রানা ঘুড়ি উড়িয়েছে। 4 নম্বরে দিব এক ঘন্টা যাবত ঘুড়ি উড়াচ্ছে। তো এখানে যে ভার্বগুলো আছে, ক্রিয়াপদগুলো আমরা একটু যদি দেখি, এখানে এই প্রত্যেকটি হচ্ছে বর্তমান সময়ের ঘটনা, বর্তমান কাল বা বর্তমান সময়ের ঘটনা। তবে এই ভার্বগুলো কিন্তু বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন
ভাবে ঘটছে, কাজটি ভিন্ন ভিন্ন সময়ে ঘটছে। যেমন এখানে রানার ঘুড়ি উড়ায়, আবার এখানে ঘুড়ি উড়াচ্ছে, উড়ায় এবং উড়াচ্ছে দুটো কিন্তু ভিন্ন ধরনের শব্দ। আবার এখানে ঘুড়ি উড়িয়েছে, আবার এখানে ঘুড়ি উড়াচ্ছে, তবে এর আগে সময় আছে 1 ঘন্টা করে। এখন আমরা দেখবো যে কাজটা আসলে কখন হয়। যদি প্রশ্ন করি রানা ঘুড়ি উড়ায়, কখন উড়ায়, আবার যদি প্রশ্ন করি রানা ঘুড়ি উড়াচ্ছে, তাহলে কখন উড়াচ্ছে, এটা কিন্তু সময়ের তারতম্য রয়েছে। উড়িয়েছে, কখন উড়িয়েছে, এটাও কিন্তু সময়ের তারতম্য দেখা যাচ্ছে। সুতরাং এই যে ক্রিয়াপদগুলো, এটা বর্তমান কালে সাধারণভাবে হয়, তবে এই মুহূর্তে হচ্ছে এটা বলা যাচ্ছে না। আবার দ্বিতীয়টা যদি দেখি, উড়াচ্ছে, তার মানে কখন উড়াচ্ছে, সে এখন উড়াচ্ছে, কাজটি এখন হচ্ছে। আবার 3 নাম্বার যেটা উড়িয়েছে, তার মানে কাজটি সে শেষ করে ফেলেছে। আর পরেরটা যে 1 ঘন্টা ধরে উড়াচ্ছে, তবে কাজটি শুরু হয়েছিল 1 ঘন্টা আগে, এখনো চলছে। সুতরাং এই সময়ের তারতম্যের কারণে যদি আমরা এটা দেখি, এবার ইংরেজি করলে এগুলো কি হয়, যেমন Rana flies a kite. Number 2, Rana is flying a kite. Rana has flown a kite. Rana has been flying a kite. সুতরাং এখন আমরা ক্রিয়াপদগুলো দিয়ে থাকি, flies, is flying, has flown, has been flying। ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, যেহেতু এই উড়ানোর কাজটা বর্তমান সময় সাধারণভাবে হয়, তবে এই মুহূর্তে হচ্ছে এটা বোঝাচ্ছে না, সেজন্য এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি, সাধারণ বর্তমান। আর সাধারণ বর্তমান যদি আরেকটু বিশ্লেষণ করি, তাহলে যে সকল ঘটনা বর্তমান কালে হয়, মাঝে মাঝে হয়, প্রায়ই হয়, অথবা কখনোই হয় না, সেই ঘটনাগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। আর বাংলা ক্রিয়াপদটা যদি এখানে একটু দেখি, তাহলে সেটা হয় করি, মানে কাজটা হয়, করি, করো, করিস, করেন, করেন, এরকম ক্রিয়াপদটা থাকে। আর এরকম যদি থাকে, তাহলে আমরা যখন এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা যদি ধরি, তাহলে এখানে যেমন এখানে সাবজেক্টের পরে be1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা এর যুক্ত করতে হয়। সুতরাং বিষয়টা অত্যন্ত সহজ। আমরা তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি ধরি, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা যে ভাষা থেকেই দেখি না কেন, ইংরেজি অথবা বাংলা, অর্থাৎ যে ঘটনাগুলো বর্তমানকালে ঘটে, মাঝে মাঝে ঘটে, প্রায়ই ঘটে, সাধারণত ঘটে, অথবা কখনোই ঘটে না, তাহলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। আর এটা ইংরেজি যখন করতে যাব, তখন এটা হচ্ছে সাবজেক্ট পরে be1 প্লাস অবজেক্ট। আর ইন কেস অফ third person singular number, that means if the subject is third person singular number, you should use s or es with the verb, ভার্বের সাথে s বা এর যুক্ত করতে হবে, তাহলে সহজ ব্যাপার। আর এটাকে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলি। সাবজেক্টের পরে be1 প্লাস অবজেক্ট, এটার উপর ভিত্তি করে পরবর্তী স্ট্রাকচারগুলো আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা একটু দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয় সেন্টেন্স কি আছে আমাদের, উড়াচ্ছে, তার মানে উড়াচ্ছে মানে কাজটি কখন হচ্ছে, এখন কাজটি হচ্ছে, এই মুহূর্তে সে কাজটি করছে।
সুতরাং যে কাজ বর্তমান কালে চলছে, এখন চলছে বা হচ্ছে, এটা বোঝায়, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান যে কাজটি বর্তমান কালে ঘটছে, চলছে বা হচ্ছে, সেটাকে আমরা বলবো ঘটমান বর্তমান। তাহলে এই বাংলা বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। রানা ইজ ফ্লাইং হচ্ছে একটা মূল ভার্ব, এটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যেহেতু কাজটি চলছে বা হচ্ছে এজন্য কন্টিনিউয়াস হবে, আর সেই কারণে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। রানা ইজ ফ্লাইং আ কাইট, রানা ইজ ফ্লাইং আ কাইট। তাহলে সহজ বিষয়টি অত্যন্ত, যখন দেখবে যে কাজটি এই মুহূর্তে চলছে, the work that is going on at this moment, at present, that is called present continuous tense। আর সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে সাবজেক্টের পরে কি বসাতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে am, সাবজেক্ট অনুসারে am is are, পিটার একটা, তারপরে মূল ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে, আর পরে হচ্ছে প্লাস এক্সটেনশন, আর বাদ বাকিটা আছে। তাহলে বিষয়টা অত্যন্ত সহজ। আমরা যদি অন্য একটা উদাহরণ দেখি, যেমন ধরো আরেকটা বাক্য লিখি, জেলেরা মাছ ধরছে। তার মানে এখানেও কাজটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি এটাকে ট্রান্সলেট করে দিই তাহলে কি হবে? দ্য ফিশারম্যান, যেহেতু এখানে প্লুরাল নাম্বার সেজন্য হবে আর, দ্য ফিশারম্যান আর ক্যাচিং fish। তাহলে অত্যন্ত সহজ, যে সকল ক্রিয়া বা যে ঘটনাগুলো বর্তমান কালে হচ্ছে বা চলছে এরকম দেখবে, সেই ক্ষেত্রে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর স্ট্রাকচারটা দেখালেই নেই, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যামিজারের যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাবে, তারপরে এক্সটেনশন ব্যবহার করবে, যা আছে বাদ বাকিটা দিবে। অত্যন্ত সহজ ব্যাপার। এখন আমরা পরের ঘটনাটি একটু দেখি। তিন নম্বর সেন্টেন্স, রানা ঘুড়ি উড়িয়েছে। উড়িয়েছে, এই উড়িয়েছে তার মানে কি? উড়িয়েছে অর্থাৎ কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাজটি শেষ হয়েছে। যে কাজটি শেষ হয়েছে, তো কোনো ক্রিয়ার কাজ যদি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এরকম বোঝা যায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট, আমরা যদি বাংলা বাক্যে থাকে, বাংলা বাক্যে সাধারণত এরকম থাকতে পারে, ইতোমধ্যে, সম্প্রতি, এই মাত্র। এই অ্যাডভার্বগুলো থাকতে পারে। আর যখন আমরা ইংরেজির দিকে তাকাই, ইংরেজি বাক্য যদি হয় তাহলে জাস্ট নাও, অলরেডি, প্রেজেন্টলি, কারেন্টলি, এই শব্দগুলো সেন্টেন্সে থাকে। আবার এগুলো ছাড়াও হয়
তো যদি আমি বুঝতে পারি যে কাজটি অলরেডি শেষ হয়ে গেছে, ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করব। আর সেক্ষেত্রে ইংরেজিতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি একটু ভাবি, তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, হ্যাজ অর হ্যাভ। এরপরে হবে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। আমরা যদি এটাকে, যে সেন্টেন্স এখানে আছে রানা ঘুড়ি উড়িয়েছে, তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? রানা হ্যাজ ফ্লোন, রানা হ্যাজ ফ্লোন আ কাইট, রানা হ্যাজ ফ্লোন আ কাইট। তারপরে তাহলে দেখো এখানে হ্যাজ বসিয়েছি, এরপরে এটা V3, তাহলে অনেক সহজ। আরো কয়েকটা বাক্য একটু দেখি। যেমন তারা এই মাত্র বাড়ি পৌঁছেছে। আচ্ছা, এই মাত্র বাড়ি পৌঁছানো, তার মানে কি পৌঁছানোর কাজটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাহলে আমরা এটা ট্রান্সলেট করব প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী। সাবজেক্ট দে হ্যাভ, পৌঁছানো ইংরেজি রিচ, রিচ এর পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে রিচড, দে হ্যাভ রিচড হোম। আর এখানে একটা অ্যাডভার্ব আছে এই মাত্র, তাহলে আমরা কি করব? জাস্ট নাও, দে হ্যাভ রিচড হোম জাস্ট নাও, দে হ্যাভ রিচড হোম জাস্ট নাও। তাহলে স্ট্রাকচারটা একটু খেয়াল করবে। আর তো কনজুগেশন অফ ভার্বের, যে ভার্বের কয়েকটা রূপ আছে, চারটা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল আর আইএনজি যুক্ত ফর্ম। এই কনজুগেশন অফ ভার্ব তোমাকে অবশ্যই শিখতে হবে। কনজুগেশন অফ ভার্ব, তার মানে ভার্বের কয়েকটা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এরপর ভার্ব প্লাস আইএনজি। এটা শিখতে হবে। যেমন একটা ভার্ব আছে, মনে করো সিং, এটাকে যদি আমরা পাস্ট সিম্পল পাস্ট টেন্স করতে চাই তাহলে হবে স্যাং। আবার যদি পাস্ট পার্টিসিপল প্রয়োজন হয় তাহলে হবে সাং। আর যদি আইএনজি যুক্ত ফর্ম করি তাহলে হয় সিঙ্গিং। তাহলে এই টেন্সের সঠিক রূপ ব্যবহার করতে হলে অবশ্যই এই কনজুগেশন অফ ভার্ব, যেটা ভার্বের বিভিন্ন রূপ, এটা শিখতে হবে। আর একটা টেন্স এখানে ছিল, যেমন সেন্টেন্সটা ছিল রানা এক ঘন্টা যাবত উড়াচ্ছে। তার মানে এখানে দেখো কাজটা শুরু হয়েছিল কখন? 1 ঘন্টা আগে, এবং কাজটি এখনো চলছে। তাহলে যে কাজ আগে শুরু হয়ে এখনো চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে দুটো ঘটনা এখানে আছে, পারফেক্ট এবং কন্টিনিউয়াস, দুটো ঘটনার কম্বিনেশন আছে এখানে। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এটাকে ধরব। তার মানে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি,
এরপর এক্সটেনশন যা আছে তাই। এই হচ্ছে এটার স্ট্রাকচার। তারপর যদি রানা 1 ঘন্টা যাবত ঘুরে বেড়াচ্ছে, এটাকে একটু ইংরেজিতে ট্রান্সলেট করে দেখি। সাবজেক্ট হচ্ছে রানা, আর এখানে আছে হ্যাজ বিন, মূল ভার্ব হচ্ছে ফ্লাই, এর সাথে আইএনজি যোগ করে দিব, ফ্লাইং আ কাইট ফর অ্যান আওয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচারে ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তাহলে রানা হ্যাজ বিন ফ্লাইং আ কাইট ফর অ্যান আওয়ার। আচ্ছা, আর একটু পরিবর্তন করে দেখি এখানে, যদি এখানে একটা পিরিয়ড অফ টাইম আছে, পিরিয়ডটা কি 1 ঘন্টা, যদি পয়েন্ট অফ টাইম হয় তখন কি হয় একটু চেঞ্জ করে দেখি। পয়েন্ট অফ টাইম যেটা রানা সকাল থেকে ঘুরে উঠেছে, তার মানে ডিউরেশনটা কিন্তু সঠিকভাবে দেয়া নেই কতক্ষণ ধরে। সকাল থেকে, এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম, আর এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। তো যদি এরকম সকাল থেকে বিকেল থেকে এরকম হয় তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে, এইখানে প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাবে, সিন্স ব্যবহার করতে হবে, সিন্স মর্নিং। তাহলে আমরা আজকে চারটা টেন্সের ডেফিনিশন এবং স্ট্রাকচার শিখলাম। এখন আমরা আরেকটু প্র্যাকটিস করে দেখি যে যেগুলো শিখলাম সেগুলো আমরা কতটুকু শিখতে পেরেছি। এবারে একটু কয়েকটা বাক্যকে আমরা ইংরেজিতে একটু ট্রান্সলেট করে দেখি যে আসলে আমাদের শেখাটা ঠিক আছে কিনা, কতটুকু আমরা করতে পেরেছি। এক নাম্বার, ঘর তৈরি করেছে। 2 নাম্বার, সে তোমাকে ডাকছে। রানী একটি পুতুল কিনেছে। 4 নাম্বার, কৃষকেরা সকাল থেকে মাঠে কাজ করছে। তাহলে এখানে যে সেন্টেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা নিয়ে একটু আলোচনা করি। আমরা একটি ঘর তৈরি করেছি, একটা সেন্টেন্স লিখি। সে কখনো বাড়ি আসে না। তাহলে আমরা একটি ঘর তৈরি করেছি, কাজটি কখন হয়েছে? এই তৈরি করার কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। সে তোমাকে ডাকছে, কাজটি এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। রানী একটি পুতুল কিনেছে, কখন কিনেছে? আগেই কিনেছে, সে কাজটি শেষ হয়ে গেছে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। কৃষকেরা সকাল থেকে মাঠে কাজ করছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
সে কখনো বাড়িতে আসে না, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, তাহলে যেহেতু আমি আইডেন্টিফাই করতে পারলাম কোনটা কোন টেন্স, এখন তাহলে এটা একটু ট্রান্সলেট করে দেখি। আমরা একটি বাড়ি তৈরি করেছি, প্রেজেন্ট পারফেক্ট। এটার আমরা জানি যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারটাকে ট্রান্সলেট করি, উই হ্যাভ, তৈরি করে কি মেড, তাহলে এটা V3 হচ্ছে মেড। উই হ্যাভ মেড আ হাউস, উই হ্যাভ মেড আ হাউস। এবারে দ্বিতীয়টা দেখি, সে তোমাকে ডাকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে কি কাজ কি এখন হচ্ছে। তাহলে এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস am is are তিনটার একটা প্লাস ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কি করে দেখি, হি অনুসারে is কলিং, কল ভার্বের সঙ্গে ing যোগ করতে হবে, he is calling you, he is calling you। ওকে, তাহলে আমরা 3 নম্বর সেটে দেখি, রানী একটি পুতুল কিনেছে। কিনেছে তার মানে কাজটি অলরেডি শেষ হয়ে গেছে, ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা একটু ট্রান্সলেট করো, রানী হ্যাজ, বিনা ইংরেজি বাই, BUY, তবে এখানে বাই লিখবো না, এটার V3 হচ্ছে বট, BOUGHT। রানী হ্যাজ বট আ ডল, রানী হ্যাজ বট আ ডল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সহজ বিষয়টি। এবারে কৃষকেরা সকাল থেকে মাঠে কাজ করছে, কাজটা শুরু হয়েছিল কখন, সকালে, এখনো চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস has been or have been প্লাস ভার্বের সঙ্গে ing যোগ, ভার্ব প্লাস ing প্লাস এক্সটেনশন। এই হচ্ছে 4 নম্বরের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ট্রান্সলেট করে দেখি আমরা, the farmers have been working in the field। যেহেতু এখানে পয়েন্ট অফ টাইম, সেজন্য আমরা লিখব সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে 4 নাম্বারটা শেষ করলাম। এবারে আসো, সে কখনো বাড়ি আসে না, তার মানে এই কাজটি কখনো ঘটে না। যেহেতু কাজটি কখনো ঘটে না, তাহলে আমরা এটা কোথায় করতে পারি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে ইংরেজিতে কি হবে, হি, আর কখনো যেটা আছে অ্যাডভার্ব আছে, এটাকে আমরা নেভার করব, হি নেভার, আর আশা ইংরেজি কাম, হি নেভার কাম, যেটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হি নেভার কামস হোম। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট টেন্সের 4টি সংজ্ঞা এবং উদাহরণ সহ দেখালাম। তো যদি তোমরা এই 4টা টেন্সের সঠিকভাবে অনুধাবন করতে পারো এবং যদি এটার ডেফিনিশন, স্ট্রাকচার এবং এক্সাম্পল, যদি 3টা জিনিস সঠিকভাবে তুমি শিখতে পারো, তাহলে বাকি যে টেন্সগুলো আছে, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তাহলে সেটা সহজেই করতে পারবে। তো আজকে আমি এই প্রেজেন্ট টেন্সের 4টা তোমাকে দেখালাম।
প্রেজেন্ট টেন্স, এটাকে চারটা আমরা দেখেছি। এটা হচ্ছে সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং আরেকটা করেছি পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা আমরা অলরেডি শিখেছি, যে সংজ্ঞা শিখেছি, গঠন প্রণালী শিখেছি এবং এক্সাম্পল শিখেছি। তাহলে এই চারটা টেন্সের সংজ্ঞা, গঠন প্রণালী এবং উদাহরণ ভালো করে শিখবে, তাহলে তোমরা পরবর্তীতে যে বাকি টেন্সগুলো আছে সেটা সহজেই বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমরা বাসায় এই চারটা টেন্সের সংজ্ঞা, গঠন প্রণালী এবং উদাহরণগুলো ভালোভাবে শিখবে। আমি আবারও বলছি, এই চারটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারলেই পরেরগুলো সহজেই আয়ত্ত করতে পারবে। এবং সবশেষে বলছি যে যেহেতু যে কোনো ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দেওয়ার জন্য এই টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি যে কথাই বলি না কেন, বাংলা ভাষায় বলি, ইংরেজি ভাষায় বলি, হিন্দি ভাষায় বলি, আরবি ভাষায় বলি, যে ভাষায় কথা বলি না কেন, আমাকে এই টেন্সের সঠিক ফরম্যাট অবশ্যই ব্যবহার করতে হয় এবং সেটা করতে পারলে আমরা সঠিকভাবে কথা বলতে পারবো এবং আমাদের মনের ভাব প্রকাশিত হবে। তো সেই জন্য যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদেরকে অবশ্যই সেগুলো শিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই বাসায় এগুলো ভালো করে আয়ত্ত করবে। তো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।